হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কেমিক্যাল কাইনেটিক্স এই চ্যাপ্টারের যে যে টপিক্সটা সম্পর্কে আলোচনা করব সেটি হলো অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি। আমরা অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি কাকে বলে আমরা একটি লেখচিত্রর সাহায্যে বুঝব। এই লেখচিত্রটি হলো বিক্রিয়কের শক্তি এবং বিক্রিয়াজাত পদার্থের শক্তি বনাম বিক্রিয়ার অগ্রগতি। এইরূপ লেখচিত্রকে আমরা বলি এইরূপ লেখচিত্রকে বলা হয় শক্তির পরিলেখ চিত্র। ইংরেজিতে বলা হয় এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। অর্থাৎ বিক্রিয়কের ও বিক্রিয়াজাত পদার্থের শক্তি বনাম আমরা বিক্রিয়ার অগ্রগতি, এই লেখচিত্রগুলোকে বলা হয় এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। আমরা একটি বিক্রিয়া সমীকরণ লিখেছি A+B, এটি C+Dতে পরিণত হয়েছে এবং এটি বিপরীতমুখী বিক্রিয়াও হচ্ছে। আমরা ধরলাম যে আমরা তাপগতিবিদ্যা অনুযায়ী জানি যে প্রত্যেকটি বিক্রিয়কের একটি অন্তঃশক্তি রয়েছে, অর্থাৎ এদেরও কিছু শক্তি রয়েছে। অনুরূপভাবে বিক্রিয়াজাত পদার্থেরও কিছু পরিমাণ অন্তঃশক্তি রয়েছে, অর্থাৎ তাদেরও কিছু শক্তি রয়েছে। তাহলে আমরা এ ও বির গড় শক্তিকে এই জায়গাটা শক্তি লেখচিত্রতে এই জায়গাটাতে দেখানো হয়েছে A+B। অনুরূপভাবে সি ও ডি এর গড় শক্তিকে এইখানে দেখানো হয়েছে। আমরা পরবর্তী লেখচিত্রতে এ বির গড় শক্তিকে এখানে দেখানো হয়েছে এবং সি ও ডি এর গড় শক্তিকে একটু উপরে দেখানো হয়েছে। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি না, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়কের শক্তির মান বেশি, বিক্রিয়াজাত পদার্থের শক্তির মান কম। অর্থাৎ এই বিক্রিয়াটা ঘটাকালীন বিক্রিয়ক কিছু পরিমাণ শক্তি বর্জন করবে। অর্থাৎ এই লেখচিত্রটা তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাপদায়ী অর্থাৎ তাপ উৎপন্ন হচ্ছে এবং ডেল্টা এইচ যে বিক্রিয়ার তাপ সেটি নেগেটিভ হবে। এবং এই বিক্রিয়াটি থেকে আমরা এই লেখচিত্র থেকে দেখতে পাচ্ছি যে বিক্রিয়ক পদার্থের শক্তির চাইতে বিক্রিয়াজাত পদার্থের শক্তি বেশি, অর্থাৎ এটি তাপগ্রাহী বিক্রিয়া হবে। এবং ডেল্টা এইচের মান যেটি বিক্রিয়ার গৃহীত তাপ এটি পজিটিভ হবে। আমরা এই লেখচিত্র থেকে আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে বিক্রিয়কের গড় শক্তি, এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের গড় শক্তি। এদের গড় শক্তির যে পার্থক্য সেটি হচ্ছে বিক্রিয়ার তাপ ডেল্টা এইচ অর্থাৎ বিক্রিয়ায় উৎপন্ন বা শোষিত তাপ, এইটিকে বের করতে হবে এইচ প্রোডাক্ট মাইনাস এইচ রিয়েক্টেন্ট। এই ক্ষেত্রে যেহেতু প্রোডাক্টের শক্তি কম অর্থাৎ ডেল্টা এইচ ঋণাত্মক আসবে এবং আমরা তাপ গতিবিদ্যাতে দেখেছি ডেল্টা এইচ ঋণাত্মক অর্থাৎ তাপদায়ী প্রক্রিয়া। অনুরূপভাবে এই লেখচিত্রতে এ বি এবং এর এই বিক্রিয়াটির যে ডেল্টা এইচ সমান আমরা দেখতে পাচ্ছি এইচ প্রোডাক্ট মাইনাস এইচ রিয়াক্টেন্ট এবং আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যেহেতু যে প্রোডাক্টের শক্তি বেশি রিয়াক্টেন্টের থাকে অর্থাৎ ডেল্টা এইচের মান পজিটিভ হবে। তাহলে আমরা দেখতে পেলাম এই লেখচিত্রতে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের যে শক্তি তার পার্থক্য হলো বিক্রিয়ার উৎপন্ন তাপ বা শোষিত তাপ। এইটি হচ্ছে বিক্রিয়কের গড় শক্তি এবং এটি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের গড় শক্তি। যদিও বিক্রিয়ক পদার্থের গড় শক্তি বিক্রিয়াজাত পদার্থের চাইতে বেশি, তা সত্ত্বেও বিক্রিয়াটি সোজাসুজি বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থে হয় না। বিক্রিয়ক পদার্থগুলিকে বিক্রিয়া করতে গেলে ন্যূনতম একটা শক্তির অধিকারী হতে হয় এবং একটি সক্রিয়করণ অবস্থাতে পৌঁছাতে হয়। এটি হচ্ছে সক্রিয়করণ অবস্থা। এই লেখচিত্রতে এটি হচ্ছে সক্রিয়করণ অবস্থা। তাহলে বিক্রিয়ক পদার্থগুলির গড় শক্তি থেকে সক্রিয়করণ অবস্থায় পৌঁছাতে গেলে গড় শক্তি থেকে সক্রিয়করণ অবস্থায় পৌঁছাতে গেলে সর্বনিম্ন যে শক্তিটা নিতে হয় সেই শক্তিটাকে আমরা বলি সক্রিয়করণ শক্তি। অর্থাৎ এই শক্তিটা অর্জন করলে বিক্রিয়ক অণুগুলো বিক্রিয়া করতে পারবে। যদি বিপরীতমুখী বিক্রিয়াটা সংগঠিত হয় সেই ক্ষেত্রে এই কালো দাগ থেকে এর উপর পর্যন্ত অর্থাৎ আমার কালো রঙের লেখা EA' হলো বিপরীতমুখী বিক্রিয়াটার সক্রিয়করণ শক্তি। আমরা লেখচিত্র থেকে দেখতে পাচ্ছি যে লেখচিত্রটার সক্রিয়করণ শক্তি কম হবে
যে বিক্রিয়াটার তার হার নিশ্চয়ই বেশি হবে, অর্থাৎ এই ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার হার বেশি হবে। এবং আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিপরীতমুখী বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মান বেশি, অর্থাৎ বিপরীতমুখী বিক্রিয়াটি ধীর গতিতে হবে। অনুরূপভাবে এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে এইখান থেকে এইটি হলো আমাদের সক্রিয়করণ শক্তি এবং এটাকে আমরা এ রিপ্রেজেন্ট করেছি। বিপরীতমুখী বিক্রিয়াটি, এটা হচ্ছে সম্মুখ বিক্রিয়া সক্রিয়করণ শক্তি, বিপরীতমুখী বিক্রিয়া সক্রিয়করণ শক্তি হলো এইখান থেকে এইখান অবধি, অর্থাৎ এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে এ ড্যাশ। এই ছবি থেকে, এই চিত্র থেকে দেখা যাচ্ছে যে বিপরীতমুখী বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তির মান কম, অর্থাৎ এই বিপরীতমুখী বিক্রিয়াটির হার সম্মুখ বিক্রিয়া থেকে বেশি হবে। আমরা এই সক্রিয়করণ অবস্থার যে শক্তিটি আছে সেই শক্তিটিকে যদি আমরা শূন্য শক্তি থেকে যদি পরিমাপ করি তাহলে এই শক্তিটাকে বলা হয় ইটি, থ্রেশহোল্ড এনার্জি, বা বাংলায় বলা হয় সূচনা শক্তি। থ্রেশহোল্ড এনার্জি বা সূচনা শক্তি। আমরা সূচনা শক্তি এবং সক্রিয়করণ শক্তি কিন্তু আলাদা। সূচনা শক্তি হলো শূন্য থেকে সক্রিয়করণ অবস্থায় যে শক্তিটি লাগে সেটিকে বলা হয় সূচনা শক্তি, আর সক্রিয়করণ শক্তি হলো বিক্রিয়কগুলির গড় শক্তি থেকে শুরু করে সক্রিয়করণ অবস্থায় পৌঁছাতে যে পরিমাণ শক্তি লাগবে সেটি হচ্ছে বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি। তাহলে আমরা এখন সক্রিয়করণ শক্তি বলতে কি বুঝি তার সংজ্ঞাটা সম্পর্কে একটু দেখব। কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের অণুগুলি তাদের গড় শক্তির অধিক সর্বনিম্ন যে অতিরিক্ত পরিমাণ শক্তি অর্জন করে সক্রিয় হয়ে ওঠে ও বিক্রিয়া করার উপযুক্ত হয় তাকে সক্রিয়করণ শক্তি বলবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি লেখচিত্র থেকে যে বিক্রিয়কগুলো সরাসরি বিক্রিয়াজাত পদার্থে উৎপন্ন করতে পারে না, তাদের অণুগুলির শক্তি বাড়াতে হয় এবং এই অণুগুলির শক্তি বাড়ে তাদের সংঘর্ষ থেকে। তাদের অণুগুলির মধ্যে সংঘর্ষ হয় এবং কিছু কিছু অণুর ক্ষেত্রে শক্তি, সক্রিয়করণ শক্তি বা তার চাইতে বেশি হয়ে যায় এবং তারাই কেবলমাত্র বিক্রিয়া করতে পারে। আমরা সংঘর্ষ তত্ত্বতে দেখব যে কিভাবে সংঘর্ষ করার ফলে অণুগুলোর শক্তি গড় শক্তি থেকে বৃদ্ধি পেয়ে সক্রিয়করণ শক্তিতে পৌঁছায় বা সক্রিয়করণ অবস্থায় পৌঁছায়। আমরা এখন এই লেখচিত্র থেকে কিছু সমস্যার সমাধান করবার চেষ্টা করব। একটি প্রশ্ন হলো A + B C -50 কিলোজুল। এখানে -50 কিলোজুল, যদি আমরা মাইনাসটাকে এদিকে নিয়ে যাই তাহলে +50 কিলোজুল হচ্ছে, অর্থাৎ বিক্রিয়াটি তাপগ্রাহী বিক্রিয়া। যদি এই বিক্রিয়ার বিপরীত বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি 18 কিলোজুল হয় তাহলে সম্মুখ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির কত হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়াটি তাপগ্রাহী বিক্রিয়া এবং তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্রটি নিম্নরূপ হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিপরীতমুখী বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি হচ্ছে 18 কিলোজুল এবং বিক্রিয়ার তাপ হচ্ছে 50 কিলোজুল। তাহলে আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি হচ্ছে এই লাল কালিতে যেটি দেখানো হয়েছে, অর্থাৎ এইখান থেকে এইখান অবধি, অর্থাৎ 50 + 18 সমান 68 কিলোজুল হবে। নেক্সট আরেকটি আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি, X থেকে Y সম্মুখ ও বিপরীত বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি যথাক্রমে সম্মুখ বিক্রিয়ার জন্য 15 এবং বিপরীতমুখী বিক্রিয়ার জন্য 9, অর্থাৎ এইখান থেকে বোঝা যাচ্ছে বিক্রিয়াটি একটি তাপগ্রাহী বিক্রিয়া। X এর গড় শক্তির মান 10 কিলোজুল পার মোল হলে বিক্রিয়ার সূচনা শক্তি ও বিক্রিয়ার তাপ নির্ণয় করতে বলেছে এবং Y এর গড় শক্তি বের করতে বলেছে। তাহলে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে সম্মুখ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি, অর্থাৎ এইখান থেকে এত দূর অবধি এটি দেওয়া আছে 15 কিলোজুল এবং বিপরীতমুখী বিক্রিয়ার অর্থাৎ এখান থেকে এখানে সক্রিয়করণ শক্তি 9 কিলোজুল পার মোল। এই দুটোর মধ্যে পার্থক্য অর্থাৎ ডেল্টা এইচ হচ্ছে 15 - 9 অর্থাৎ 6 কিলোজুল পার মোল। বিক্রিয়াটির সূচনা শক্তি হচ্ছে X এর গড় শক্তি 10 এবং এইখান থেকে এইখানকার শক্তি হচ্ছে 15।
তাহলে আমরা জিরো থেকে এইখান অবধি যে শক্তিটি সেটি হচ্ছে সূচনা শক্তি, অর্থাৎ তার মান হবে 10 প্লাস 15 25, 10 প্লাস 15 25 কিলো জুল পার মোল। এখন আমরা আসবো ওয়াইয়ের গড় শক্তি। ওয়াইয়ের গড় শক্তি আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইয়ের শক্তি হলো এই এক্সের শক্তি অর্থাৎ 10 প্লাস এই শক্তিটি অর্থাৎ এই মান হলো 6 কিলো জুল। ডেল্টা এইচের মান হচ্ছে 6 কিলো জুল, তাহলে 10 প্লাস এখানে 6 অর্থাৎ 16 কিলো জুল পার মোল। আমাদের নেক্সট বিষয় হচ্ছে বিক্রিয়ার হারের উপর উষ্ণতার প্রভাব। সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে দেখা গেছে যে উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর সমান কে, এটা বিক্রিয়কের গাঢ়ত্ব টু দ্য পাওয়ার এন, ধরলাম এটি একটি এন ক্রম বিক্রিয়া। বিক্রিয়কের গাঢ়ত্বকে স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, অর্থাৎ আমরা উষ্ণতাকে স্থির রেখেছি এবং বিক্রিয়কের গাঢ়ত্বকে স্থির রেখেছি এবং উষ্ণতাকে বাড়ালাম, তাহলে বিক্রিয়ার হার বেড়ে যায় এবং আর এর মান বেড়ে যাচ্ছে। এই সমীকরণ অনুযায়ী বোঝা যাচ্ছে আর এর মান বাড়ছে অর্থাৎ কে এর মান নিশ্চয়ই বাড়বে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়ার হার ধ্রুবকের মানের বৃদ্ধি ঘটে। তাহলে আমরা এই সমীকরণ থেকে বুঝতে পারলাম যে উষ্ণতা বৃদ্ধিতে সমস্ত রকম বিক্রিয়ার হার বাড়ে এবং সেটি সম্ভব যদি আমাদের কে এর মান উষ্ণতা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পায়। কে এর মান উষ্ণতা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পায় বলেই বিক্রিয়ার হার উষ্ণতার বৃদ্ধিতে বৃদ্ধি পায়। বিক্রিয়ার উষ্ণতার গুণাঙ্ক আমরা এখন দেখব যে বিক্রিয়ার উষ্ণতার গুণাঙ্ক বলতে কি বুঝব। আমরা একটু আগে দেখলাম যে বিক্রিয়ার উষ্ণতা বাড়ালে বিক্রিয়ার হার ধ্রুবকের মান বৃদ্ধি পায়। 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ব্যবধানে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক দ্বয়ের অনুপাতকে উক্ত বিক্রিয়ার উষ্ণতার গুণাঙ্ক বলে। অর্থাৎ কোনো একটি বিক্রিয়ার উষ্ণতার গুণাঙ্ক বলতে আমরা বুঝব 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ব্যবধানে ওই বিক্রিয়ার হার ধ্রুবকের অনুপাত অর্থাৎ কে টি প্লাস 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাই কে টি ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ বিক্রিয়াটির হার ধ্রুবকের অনুপাত 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ব্যবধানে, এই অনুপাতকে বলা হয় বিক্রিয়ার উষ্ণতার গুণাঙ্ক। এবং অধিকাংশ বিক্রিয়ার ক্ষেত্রে দেখা গেছে যে এই বিক্রিয়ার উষ্ণতার গুণাঙ্ক 2 থেকে 3-এর মধ্যে হয়, অর্থাৎ প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে অধিকাংশ বিক্রিয়ার হার দ্বিগুণ থেকে 3 গুণের মধ্যে বেড়ে যায়। আমরা এখন একটি গাণিতিক সমস্যা দেখব যেটিতে বিক্রিয়ার উষ্ণতার গুণাঙ্কর মান দেওয়া আছে। একটি বিক্রিয়ার উষ্ণতার গুণাঙ্কর মান হচ্ছে 2। উষ্ণতা 298 কেলভিন থেকে 238 কেলভিন করলে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করলে হার কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা একটু আগেই দেখলাম যে উষ্ণতার গুণাঙ্ক অর্থাৎ 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ব্যবধানে হার ধ্রুবকের অনুপাত এই ক্ষেত্রে 2। তাহলে আমরা লিখলাম 298, আবার 10 বাড়ালাম 308, আবার 10 বাড়ালাম 318, আবার 10 বাড়ালাম 328, আবার 10 কেলভিন উষ্ণতা বাড়ালাম 338। তাহলে আমরা প্রথমে ধরলাম বিক্রিয়ার হার R1, তাহলে এখানে দ্বিগুণ হয়ে গেল 2R1, কারণ 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ব্যবধানে বিক্রিয়ার হার ধ্রুবক দ্বিগুণ বেড়ে যাবে। আবার 10 বাড়ালাম অর্থাৎ তার দ্বিগুণ অর্থাৎ 4R1, আবার 10 গুণ বাড়ালাম অর্থাৎ এর দ্বিগুণ 8R1, আবার এর 10 ডিগ্রি সেন্টিগ্রেড 10 কেলভিন বাড়ালাম তাহলে এরও দ্বিগুণ অর্থাৎ আমাদের হবে 16R1। তাহলে আমরা দেখতে পেলাম যে এই বিক্রিয়াটার উষ্ণতা 298 কেলভিন থেকে 238 কেলভিন বৃদ্ধি করলে আমাদের বিক্রিয়ার হার 16 গুণ বৃদ্ধি পাবে। আরহেনিয়াসের সমীকরণ আমাদের
এরপরের বিষয় হচ্ছে আর্হেনিয়াসের সমীকরণ, এবং এই সমীকরণ থেকে আমরা দেখতে পারবো যে বিক্রিয়ার হার ধ্রুবক এবং উষ্ণতার মধ্যে সম্পর্ক। আমরা একটু আগেই শিখলাম যে উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার ধ্রুবকের মান বৃদ্ধি পায়, তাহলে উষ্ণতা এবং বিক্রিয়ার হার ধ্রুবকের মধ্যে যে সম্পর্কটি সেটি বিভিন্ন পরীক্ষার সাহায্যে বৈজ্ঞানিক আর্হেনিয়াস প্রকাশ করেছিলেন। কে সমান এ ই টু দ্য পাওয়ার মাইনাস ইএ আর টি, এটি হলো আর্হেনিয়াসের সমীকরণ। এই সমীকরণটিকে আমরা আর্হেনিয়াসের সমীকরণ বলে থাকি। তো কে হচ্ছে যেখানে হার ধ্রুবক, এবং আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, এবং টি হচ্ছে কেলভিন স্কেলে উষ্ণতা, ইএ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি। আমরা একটু আগে শিখলাম যে সক্রিয়করণ শক্তি বলতে কি বুঝি। এ হচ্ছে একটি ধ্রুবক যাকে আমরা কম্পাঙ্ক গুণাঙ্ক বা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলি। কম্পাঙ্ক গুণাঙ্ক বা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলা হয়, কম্পাঙ্ক গুণাঙ্ক ও ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। আমরা এখন দেখব যে এই সমীকরণটিতে ই টু দ্য পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, এইটি কি বোঝায় বা এর গুরুত্বটা কি, ই টু দ্য পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। তো আমরা গণনার মাধ্যমে দেখাতে পারি, যেটি আমাদের উঁচু ক্লাসে সিলেবাসে আছে, এখনকার সিলেবাসে নাই। ই টু দ্য পাওয়ার মাইনাস ইএ বাই আর টি সমান সক্রিয়করণ শক্তি বা এর বেশি শক্তি সম্পন্ন অণুর সংখ্যা ভাজিত মোট অণুর সংখ্যা। অর্থাৎ মোট অণুর মধ্যে মোট অণুর যত ভগ্নাংশ সক্রিয়করণ শক্তি বা তার চাইতে বেশি শক্তির অধিকারী হয়েছে, অর্থাৎ যে সকল অণুগুলো বিক্রিয়া করতে সমর্থ হবে সেই অণুর সংখ্যাকে প্রকাশ করে। এইটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ই টু দ্য পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, এই সমীকরণে ই টু দ্য পাওয়ার মাইনাস ইএ বাই আর টি কী ইন্ডিকেট করে, না এটি দ্বারা কি বোঝায়, না এটির দ্বারা আমরা বুঝি যে সক্রিয়করণ শক্তি বা তার চাইতে বেশি শক্তি সম্পন্ন অণুর সংখ্যা ভাজিত মোট অণুর সংখ্যা, অর্থাৎ মোট অণুর যত ভগ্নাংশ সক্রিয়করণ শক্তি বা তার চাইতে বেশি পরিমাণের শক্তি অর্জন করেছে। সক্রিয়করণ শক্তি বা তার চাইতে বেশি শক্তি সম্পন্ন অণুর সংখ্যা হবে সমীকরণ অনুযায়ী মোট বিক্রিয়কের অণুর সংখ্যা ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। তাহলে মোট বিক্রিয়কের অণুর সংখ্যা এর ই টু দ্য পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, আমরা এখন দেখব এ বলতে কি বোঝাচ্ছে। আমরা সংঘর্ষ তত্ত্ব একটু পরে শিখছি। সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী বিক্রিয়ক অণুগুলোর মধ্যে সংঘর্ষ হবে, তখন তারা বিক্রিয়া করতে পারবে। তাহলে বিক্রিয়ার হার বিক্রিয়ক অণুগুলোর সংঘর্ষের সমানুপাতি হবে। তাহলে এর মান একক সময়ে একক আয়তনে বিক্রিয়ক অণুগুলোর মধ্যে সংঘর্ষের সংখ্যার সঙ্গে সমানুপাতি, অর্থাৎ সংঘর্ষ সংখ্যার সঙ্গে এর মান সমানুপাতি। তাহলে আমরা দেখতে পেলাম যে আর্হেনিয়াসের যে সমীকরণে বিভিন্ন টার্মগুলো সম্পর্কে। এখন আমরা দেখব আর্হেনিয়াসের সমীকরণ থেকে ব্যাখ্যা করব যে ইএ বৃদ্ধি করলে বিক্রিয়ার হার কেন কমে যায়, অর্থাৎ সক্রিয়করণ শক্তির মান বৃদ্ধি পেলে আমাদের বিক্রিয়ার হার কেন কমে যাবে। কে সমান এ ই টু দ্য পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, এটি হলো আর্হেনিয়াসের সমীকরণ। ই এর মান বৃদ্ধি পেলে ইএ বাই আর টির মান বৃদ্ধি পাবে, কিন্তু মাইনাস ইএ বাই আর টি এর মান কমে যাবে। মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস ইএ বাই আর টির মান কমে যাবে, অর্থাৎ সক্রিয়করণ শক্তি বা তার চাইতে বেশি শক্তি সম্পন্ন অণুর সংখ্যা কমে যাবে, এরাই বিক্রিয়া করতে পারবে। এবং আমরা সংঘর্ষ তত্ত্বতে দেখব যে এই রকম অণুগুলোর মধ্যে সংঘর্ষের ফলে বিক্রিয়া ঘটে, তাই এই রকম অণুর সংখ্যা কমে যাওয়ার ফলে বিক্রিয়ার হার কমে যাবে। তাহলে আমরা দেখতে পেলাম যে সক্রিয়করণ শক্তির মান বৃদ্ধি করলে বিক্রিয়ার হার কেন কমে যাবে। নেক্সট হচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন। তাহলে আর্হেনিয়াসের সমীকরণটি হলো কে এ ই টু দ্য পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। উষ্ণতা বৃদ্ধিতে ইএ বাই আর টি এর মানটা কমে যাবে, যত উষ্ণতা বাড়বে এই মানটি কমবে, এটি তলায় রয়েছে।
এবং মাইনাস ইএ বাই আরটি এর মানটি বাড়বে, অর্থাৎ ই টু দ্য পাওয়ার মাইনাস ইএ বাই আরটি মান বাড়বে, অর্থাৎ সক্রিয়করণ শক্তি বা তার চাইতে বেশি শক্তির অধিকারী অণুর সংখ্যা বাড়বে, যেহেতু তাদের মধ্যে সংঘর্ষ ফলে বিক্রিয়া জাত পদার্থ উৎপন্ন হয়, তাই এইরূপ অণুর সংখ্যা বাড়ার ফলে কিন্তু বিক্রিয়ার হার বাড়বে। তাহলে আমরা জানতে পারলাম যে উষ্ণতা বৃদ্ধিতে কেন বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধিতে সক্রিয়করণ শক্তি বা তার চাইতে বেশি শক্তির অধিকারী অণুর সংখ্যা বেড়ে যায়, তাই বিক্রিয়ার হার বেড়ে যায়। সক্রিয়করণ শক্তির মান নির্ণয়। আমরা দুটি উপায়ে সক্রিয়করণ শক্তির মান নির্ণয় করতে পারি। একটি হলো লেখচিত্র সাহায্যে। আমরা আর্হেনিয়াসের সমীকরণটি দেখছি, কে সমান এ ই টু দ্য পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। এলএন নেওয়া হলো উভয় দিকে, তাহলে এলএন কে সমান এলএন এ মাইনাস ই এ বাই আর টি। এলএন কে সমান মাইনাস ই এ বাই আর টি, এটা প্লাস এলএন এ, তাহলে ওয়াই সমান মাইনাস এম এক্স প্লাস সি। তাহলে আমরা এলএন কে বনাম 1/t যদি লেখচিত্র অঙ্কন করি, তাহলে নিম্নরূপ একটি সরলরেখা পাওয়া যাবে এবং এই সরলরেখার নতি হবে মাইনাস ই এ বাই আর, মাইনাস ই এ বাই আর। আমরা এলএন এর পরিবর্তে লগ ব্যবহার করতে পারি, 2.303 লগ, এটা মাইনাস ই এ বাই আর টি, এটা 2.303 লগ এ। 2.303 দিয়ে ভাগ করলে আমরা পাই লগ কে সমান মাইনাস ই এ বাই 2.303 আর টি প্লাস লগ এ। আমরা যদি লেখচিত্রটিকে লগ কে বনাম 1/t অঙ্কন করি, তাহলে সেক্ষেত্রে নতির মান হবে মাইনাস ই এ বাই 2.303 আর, 2.303 আর। তাহলে আমরা এই নতির মান থেকে যদি নতির মান জানা থাকে, তাহলে এই সমীকরণটিকে ব্যবহার করে সক্রিয়করণ শক্তির মান বের করতে পারি। আমরা নেক্সট আসবো সক্রিয়করণ শক্তির মান বের করবার জন্য দুটি ভিন্ন উষ্ণতায় হার ধ্রুবকের মান থেকে সক্রিয়করণ শক্তির মান নির্ণয়। আমরা ধরি T1 কেলভিন উষ্ণতাতে বিক্রিয়ার হার ধ্রুবক K1 এবং ওই বিক্রিয়াটারই T2 উষ্ণতাতে বিক্রিয়ার হার ধ্রুবকের মান K2। যেহেতু বিক্রিয়াটি একই, তাই সক্রিয়করণ শক্তির মান একই রাখা হয়েছে। উষ্ণতা পরিবর্তনে সক্রিয়করণ শক্তির মানের পরিবর্তন হয় না। তাহলে আমরা ln K1 লিখলাম এবং log K1 সমান log A, এটা ই মাইনাস ই এ বাই 2.303 আর T1। অনুরূপভাবে log K2 সমান log A মাইনাস ই এ বাই 2.303 আর T2। আমরা log K2 মাইনাস K1 করলে এটি পাই, অর্থাৎ log K2 বাই K1 সমান ই এ বাই 2.303 আর 1/T1 মাইনাস 1/T2। এই সমীকরণটি মনে রাখতে হবে, এটি একটি ইম্পর্টেন্ট সমীকরণ এবং এর সাহায্যে কিন্তু আমরা বিভিন্ন রকম সমস্যার সমাধান করতে পারবো। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমীকরণ, অর্থাৎ এই সমীকরণটিকে মনে রাখতে হবে, log K2 বাই K1 সমান ই এ বাই 2.303 আর 1/T1 মাইনাস 1/T2। এই সমীকরণে যদি দুটি ভিন্ন উষ্ণতা জানা থাকে এবং ওই ভিন্ন উষ্ণতাগুলিতে বিক্রিয়ার হার ধ্রুবকের মান জানা থাকে, তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মান গণনা করতে পারবো। আমরা এখন দেখব অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়ার হার কি করে বৃদ্ধি পায়। আমরা এখানে একটি বিক্রিয়া লিখেছি A প্লাস বি, এটা প্রোডাক্ট এবং এটি অনুঘটক বিহীন বিক্রিয়াটি, এটিকে আমরা রেড কালারের ইঙ্ক দিয়ে বুঝিয়েছি এই এনার্জি প্রোফাইল লেখচিত্রতে। এবং A প্লাস বি ক্যাটালিস্ট, এটা প্রোডাক্ট হচ্ছে, এটাকে ব্ল্যাক কালারের ইঙ্ক দিয়ে লেখা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনুঘটকের অনুপস্থিতি বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের সক্রিয়করণ শক্তির মান কিন্তু অনেকটা বেশি, তাই বিক্রিয়ার হার কম। এবং অনুঘটকের উপস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি অনুঘটকটি বিক্রিয়ক পদার্থের সঙ্গে যুক্ত হয়ে অন্য একটি মধ্যবর্তী পর্যায় বা সক্রিয়করণ অবস্থার মধ্যে দিয়ে নিয়ে যায় এবং তার ফলে সক্রিয়করণ শক্তির মানটা অনেকটি কমে যাচ্ছে, এই জন্য বিক্রিয়ার হার বৃদ্ধি পাচ্ছে।
তাহলে আমরা দেখতে পেলাম অনুঘটক ব্যবহার করলে কেন বিক্রিয়ার হার বাড়ে। এই প্রসঙ্গে আমরা একটা জিনিস আরও লক্ষ্য করছি যে অনুঘটক ব্যবহার করি কিংবা অনুঘটক ব্যবহার না করি, বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের শক্তির মান কিন্তু একই থাকে। অর্থাৎ অনুঘটক বিক্রিয়ক পদার্থের শক্তি বা বিক্রিয়াজাত পদার্থের শক্তির কোনোরূপ পরিবর্তন করতে পারে না। তাই বিক্রিয়ার উৎপন্ন তাপ বা শোষিত তাপ, যেটি বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের শক্তির উপর নির্ভর করবে, সেটি অনুঘটক দ্বারা প্রভাবিত হবে না। তাহলে আমরা যেটি দেখলাম সেটি হলো অনুঘটক বিক্রিয়কগুলির সাথে যুক্ত হয়ে নতুন একটি কৌশলে বিক্রিয়া সম্পন্ন করে। এই কৌশলে সক্রিয়করণ শক্তির মান অনেক কমে যায়, তাই অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। আমরা দেখতে পেলাম অনুঘটক বিক্রিয়কগুলোর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে অন্য একটি সক্রিয়করণ অবস্থা বানায় এবং যে সক্রিয়করণ শক্তির মান অনেক কমে যায়, তাই বিক্রিয়ার হার বেড়ে যায়। আমরা অনুঘটক সম্পর্কে এখানে দুটো বিষয় মনে রাখব। 1 নম্বর হলো অনুঘটক কোনো বিক্রিয়া শুরু করতে পারে না, অর্থাৎ কোনো একটি বিক্রিয়া হবে কি হবে না, তো অনুঘটক দিলে বিক্রিয়াটি হয়ে যাবে এরূপ হতে পারে না। যদি বিক্রিয়াটি না হয় অনুঘটক দিলেও বিক্রিয়াটি হবে না, অর্থাৎ অনুঘটক বিক্রিয়া শুরু করতে পারে না। বিক্রিয়া হবে কি হবে না সেটি নির্ভর করে আমাদের ডেল্টা জি এর উপরে। ডেল্টা জি এর মান যদি আমাদের ঋণাত্মক হয় তবেই সে বিক্রিয়াটি হবে। অনুঘটক কিন্তু কোনো রূপ বিক্রিয়া শুরু করতে পারে না। যে বিক্রিয়াটি হচ্ছে তার বেগ বৃদ্ধি করতে পারে, অর্থাৎ যে বিক্রিয়াটি হচ্ছে তারই শুধুমাত্র হার বৃদ্ধি করতে পারবে। অনুঘটক বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের শক্তির পরিবর্তন করতে পারে না, তাই ডেল্টা এইচ অফ রিয়াকশান একই থাকবে ইন অ্যাবসেন্স অর ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। অর্থাৎ বিক্রিয়ায় উৎপন্ন তাপ বা শোষিত তাপ অনুঘটকের উপস্থিতিতে যা হবে অনুঘটকের অনুপস্থিতিতেও তাই থাকবে। আমাদের পরবর্তী বিষয় হলো বিক্রিয়ার হারের সংঘর্ষ তত্ত্ব। আমরা সংঘর্ষ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করব যে কিভাবে বিক্রিয়ক পদার্থগুলি বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয়। এখানে বিক্রিয়ক পদার্থগুলি গ্যাসীয় পদার্থ। এই তত্ত্বের প্রথম বক্তব্য হলো রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য বিক্রিয়ক পদার্থের অণুগুলির পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়া প্রয়োজন। অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলোর মধ্যে পরস্পরের সংঘর্ষ হবে, তবেই বিক্রিয়া ঘটতে পারবে। 2 নম্বর বক্তব্য হলো প্রতিটি সংঘর্ষ বিক্রিয়া ঘটাতে পারে না, কেবলমাত্র কার্যকারী সংঘর্ষ জন্য বিক্রিয়া হয়। অর্থাৎ প্রত্যেকটি সংঘর্ষের জন্য কিন্তু বিক্রিয়া হবে না, কেবলমাত্র যে কার্যকারী সংঘর্ষগুলি হবে তার জন্যই বিক্রিয়া হবে। 3 নম্বর বক্তব্য হলো কার্যকারী সংঘর্ষ ঘটাতে বিক্রিয়ক অণুগুলিকে 2 প্রকার বাধা অতিক্রম করতে হবে। কার্যকারী সংঘর্ষ করতে গেলে বিক্রিয়ক পদার্থগুলিকে কার্যকারী সংঘর্ষ ঘটাতে হলে বিক্রিয়ক অণুগুলিকে 2 প্রকার বাধা অতিক্রম করতে হবে। অর্থাৎ কার্যকারী সংঘর্ষ হতে গেলে বিক্রিয়ক অণুগুলোকে 2 প্রকার বাধা অতিক্রম করতে হবে। এই বাধাগুলি হলো একটি শক্তিজনিত বাধা, অর্থাৎ যে সকল অণুগুলির মধ্যে সংঘর্ষ হবে সেই অণুগুলোর সক্রিয়করণ শক্তি বা তার চাইতে বেশি হওয়া প্রয়োজন, তবেই বিক্রিয়া হবে। অণুগুলোর মধ্যে পরস্পর সংঘর্ষ কার্যকারী হবে যদি সংঘর্ষে লিপ্ত অণুগুলোর শক্তি একটি ন্যূনতম শক্তির সমান বা তার বেশি হয়। এই ন্যূনতম শক্তি হলো সূচনা শক্তি। এরপর হচ্ছে বিন্যাসগত বাধা। সূচনা শক্তি আছে এইরূপ অণুগুলোর মধ্যে সংঘর্ষ হলেই বিক্রিয়া হবে তা নয়, অণুগুলো আরেকটি বাধা অতিক্রম করতে হবে, অর্থাৎ বিন্যাসগত বাধা। অর্থাৎ সূচনা শক্তি বা তার চাইতে বেশি শক্তিযুক্ত অণুগুলোর মধ্যে কার্যকারী সংঘর্ষ হতে হলে অণুগুলোকে সঠিকভাবে বিন্যস্ত হয়ে সংঘর্ষ করতে হবে।
আমরা এই বিন্যাসের ব্যাপারটাকে বোঝানোর জন্য এখানে একটি উদাহরণ নেওয়া হয়েছে। এখানে NO2 আর NO2-র মধ্যে সংঘর্ষ হবে, দিয়ে N2O4 উৎপন্ন হবে। এইটি লাল রঙেরটা হচ্ছে নাইট্রোজেনের পরমাণু আর সাদাগুলো অক্সিজেনের পরমাণু। এইভাবে যদি সংঘর্ষটি হয় তাহলে বিক্রিয়া হবে এবং N2O4 উৎপন্ন হবে। কিন্তু যদি সংঘর্ষটি নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন পরমাণুর ঘটে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিক্রিয়া হবে না। তাহলে আমরা সংঘর্ষ তত্ত্ব থেকে দেখতে পেলাম যে বিক্রিয়ক অণুগুলোর মধ্যে সংঘর্ষ হয়, তার ফলে বিক্রিয়া হয়। বিক্রিয়ক অণুগুলোর সমস্ত সংঘর্ষই বিক্রিয়া করতে পারে না। অণুগুলোকে দুই প্রকার বাধা অতিক্রম করতে হয়, একটি হচ্ছে শক্তিজনিত বাধা আর একটা হলো বিন্যাসজনিত বাধা। আমরা এই সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী ব্যাখ্যা করতে পারি যে কোনো বিক্রিয়ার যাদের আণবিকতা 2-এর চাইতে বেশি এইরূপ বিক্রিয়ার সংখ্যা খুবই কম, কারণ সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী বিক্রিয়ক অণুগুলোর মধ্যে সংঘর্ষ হতে হবে তবেই বিক্রিয়া করতে পারবে। 3 বা তার চাইতে বেশি সংখ্যক অণুর একসঙ্গে সংঘর্ষ লিপ্ত হওয়ার প্রবণতা বা সম্ভাবনাটা খুবই কম। তাই আমরা বলতে পারি সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী এইরূপ বিক্রিয়া ঘটার সম্ভাবনা কম থাকবে। এখন আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আর্হেনিয়াসের সমীকরণটিকে কিভাবে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে শিখব। আমাদের কাছে একটি প্রশ্ন হলো, একটি বিক্রিয়ার হার ধ্রুবকের মান কম্পাঙ্ক 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 গুণাঙ্কের কত গুণ হলে বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তি হবে 2.303 RT। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী বলেছে হার ধ্রুবকের মান কম্পাঙ্ক গুণাঙ্কের কত গুণ হলে বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তি হবে 2.30 RT। আর্হেনিয়াসের সমীকরণ অনুযায়ী আমরা লিখতে পারি কে সমান AE⁻⁻RT, যেখানে এ হচ্ছে কম্পাঙ্ক গুণাঙ্ক, ইয়ে হচ্ছে সক্রিয়করণ শক্তি। তাহলে কে সমান AE⁻⁻, সক্রিয়করণ শক্তির মান দিয়েছে 2.303 RT। সক্রিয়করণ শক্তির জায়গায় আমরা এই মানটিকে বসালাম, RT কেটে গেল, তাহলে আমরা পেলাম কে সমান AE⁻².303। এর মান নির্ণয় করলে আমরা পাবো 0.1, অর্থাৎ কে সমান 0.1, অর্থাৎ হার ধ্রুবক যখন কম্পাঙ্ক গুণাঙ্কের 0.1 গুণ হবে তখন বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তি হবে 2.303 RT। এর পরের প্রশ্নটি হলো, উষ্ণতার একটি নির্দিষ্ট মানে একটি বিক্রিয়ার হার ধ্রুবক ও কম্পাঙ্ক গুণাঙ্কের মান সমান হলে বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি কত হবে। তাহলে প্রশ্নতে বলেছে যে একটি উষ্ণতার নির্দিষ্ট মানে বিক্রিয়ার হার ধ্রুবক ও কম্পাঙ্ক গুণাঙ্কর মান সমান, তাহলে 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 সক্রিয়করণ শক্তি কত হবে আমাদের নির্ণয় করতে হবে। আমরা আর্হেনিয়াসের সমীকরণটি ব্যবহার করে দেখতে পাই যে কে সমান AE⁻⁻RT। কে যখন এর সঙ্গে সমান হবে এই শর্তটিকে বসালে পাই কে আর এ কেটে গেল, তাহলে 1 সমান E⁻⁻RT, অর্থাৎ E⁻0 সমান E⁻⁻RT। EA/RT সমান 0 এবং EA সমান 0, অর্থাৎ দেখতে পাচ্ছি যে কম্পাঙ্ক গুণাঙ্কের সঙ্গে যখন হার ধ্রুবকের মান সমান হবে তখন আমাদের সক্রিয়করণ শক্তির মানকে 0 হতে হবে।
এখানে আমরা একটা বিষয়কে নোট করব, সেটি হলো সক্রিয়করণ শক্তির মান যদি 0 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি কে সমান এ হয়, অর্থাৎ বিক্রিয়ার হার সংঘর্ষের সংখ্যার সাথে সমান। আমরা আগে দেখেছি যে এ ইন্ডিকেট করে সংঘর্ষের সংখ্যাকে, তাহলে কে সমান যদি এ হয় তাহলে বিক্রিয়ার হার সংঘর্ষের সংখ্যার সঙ্গে সমান হয়ে যাবে। সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী যা হতে পারে না, কারণ সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী আমরা জানি যে সমস্ত সংঘর্ষ বিক্রিয়া করতে পারে না। কিন্তু যদি সক্রিয়করণ শক্তির মান 0 হয় তাহলে সেই ক্ষেত্রে সমস্ত কে সমান এ হয়ে যাবে, অর্থাৎ সমস্ত সংঘর্ষই বিক্রিয়া করতে পারবে। অর্থাৎ কোনো বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি 0 হতে পারে না, সক্রিয়করণ শক্তির মান 0 হতে পারবে না, কারণ সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী আমরা শিখেছি যে সমস্ত সংঘর্ষ বিক্রিয়া করতে পারে না। কিন্তু যদি সক্রিয়করণ শক্তির মান 0 হয় তাহলে কে সমান এ হয়ে যাবে, অর্থাৎ সমস্ত সংঘর্ষই বিক্রিয়া করতে পারবে, কিন্তু সেটি সম্ভব না। পরবর্তী প্রশ্নটি হলো কোনো বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি কি নেগেটিভ হতে পারে? তাহলে আরেনিয়াসের সমীকরণটি কে সমান এ ই টু দ্য পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। ই এ কে যদি আমরা নেগেটিভ বসাই তাহলে পাই কে সমান এ প্লাস ই টু দ্য পাওয়ার ই এ বাই আর টি। আমরা মনে করি ই এ বাই আর টি সমান এক্স, তাহলে ই টু দ্য পাওয়ার এক্স এবং অঙ্ক নিয়ম অনুযায়ী ই টু দ্য পাওয়ার এক্সের জায়গায় আমরা লিখতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউ বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে চলতে থাকছে। আর কে সমান এ 1 প্লাস এক্স, এক্সের উচ্চ ঘাতগুলোকে যদি আমরা বর্জন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কে সমান এ 1 প্লাস ই এ বাই আর টি, অর কে ইজ গ্রেটার দ্যান এ। আমরা দেখতে পাচ্ছি কে মান বিক্রিয়ার হার সংঘর্ষ সংখ্যার চাইতে বেশি হয়ে গেছে, যা সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী সম্ভব না। কে এর মান কখনোই এর চাইতে বেশি হতে পারে না। এ হচ্ছে সংঘর্ষের সংখ্যা মান, অর্থাৎ কোনো একটি বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়করণ শক্তি ঋণাত্মক হতে পারে না। নেক্সট প্রশ্নটি হলো অনুঘটকের অনুপস্থিতিতে ও উপস্থিতিতে একটি বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির পার্থক্য আরটি। অনুঘটকের উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে অনুপস্থিতি এবং উপস্থিতিতে একটি বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির পার্থক্য আরটি। যদি অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়ার হার ধ্রুবকের মান অনুঘটকের অনুপস্থিতিতে হার ধ্রুবকের মানের এক্স গুণ হয় তবে এক্সের মান কত? আরহেনিয়াসের সমীকরণ অনুযায়ী কে 1 সমান এ ই টু দ্য পাওয়ার মাইনাস ই 1 আর টি। এইটি হলো অনুঘটকের উপস্থিতিতে, এবং অনুঘটকের অনুপস্থিতিতে হলো কে 2 সমান এ ই টু দ্য পাওয়ার মাইনাস ই 2 বাই আর টি। আমরা শিখেছি যে অনুঘটক অনুপস্থিতিতে সক্রিয়করণ শক্তির মান বেশি হবে এবং অনুঘটকের উপস্থিতিতে সক্রিয়করণ শক্তির মান কমে যাবে, তাই আমরা সক্রিয়করণ শক্তির মান ভিন্ন নিয়েছি। এখানে E1 এবং এই ক্ষেত্রে E2 নেওয়া হয়েছে। E1 নেওয়া হয়েছে। K1 বাই K2 সমান এক্স প্রশ্ন অনুসারে এটি হলো এ ই টু দ্য পাওয়ার মাইনাস E1 বাই আর টি, এটা ই টু দ্য পাওয়ার মাইনাস E2 বাই আর টি, অর্থাৎ এটা পেলাম, এবং অঙ্ক নিয়ম অনুযায়ী ই টু দ্য পাওয়ার E2 মাইনাস E1 বাই আর টি। এখন প্রশ্ন অনুসারে E2 মাইনাস E1 সমান আর টি দেওয়া আছে, তাহলে আর টি কেটে গেল, তাহলে এক্স সমান ই টু দ্য পাওয়ার 1 পেলাম। নেক্সট প্রশ্নটি হলো 600 কেলভিন উষ্ণতায় একটি বিক্রিয়ার হার ধ্রুবক ও সক্রিয়করণ শক্তির মান যথাক্রমে 1.6 × 10⁻⁵ ও 209 কিলোজুল পার মোল। 700 কেলভিন উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবকের মান কত? তাহলে আমরা আরহেনিয়াসের সমীকরণটিকে ব্যবহার করি। লগ K2 বাই K1 সমান EA 2.303 বাই R 1 বাই T1 মাইনাস 1 বাই T2। এখানে K2 বাই 1.6 × 10⁻⁵ বলে দেওয়া হয়েছে। সক্রিয়করণ শক্তির মান 209
কিলোজুল, ওই জন্য 1000 দিয়ে মাল্টিপ্লাই করেছি। এখানে আর এর মান জুল এককে 8.314, উষ্ণতা কেলভিন এককে বসালাম, তাহলে আমরা K2 পেলাম 6.34 × 10⁻³ সেকেন্ড। নেক্সট প্রশ্নটি হলো 200 কেলভিন উষ্ণতায় একটি বিক্রিয়ার হার ধ্রুবকের মান টি কেলভিন উষ্ণতা বিক্রিয়াটির হার ধ্রুবকের মানের 0.1 গুণ। বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তি 7.65 কিলোজুল হলে টি এর মান কত? তাহলে আমরা টি এর মান নির্ণয় করতে হবে। আমরা মনে করলাম যে টি উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে K2, টি উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে K2, তাহলে log K2 বাই K1 সমান EA বাই 2.303 আর 1/T1 মাইনাস 1/T2। প্রশ্ন অনুসারে K1 সমান 0.1 K2, তাহলে K1 এর পরিবর্তে আমরা এখানে বসেছি 0.1 K2। সক্রিয়করণ শক্তি কিলোজুলে দেওয়া আছে, জুলে কনভার্ট করা হলো, আর এর মান জুল এককে 8.314। তাহলে আমরা এই সমীকরণকে ব্যবহার করে টি উষ্ণতা পাই 400 কেলভিন। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সংঘটিত একটি বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি 50 কিলোজুল মোল ইনভার্স। এই বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতার গুণাঙ্ক কত? আমরা জানি উষ্ণতার গুণাঙ্ক হলো 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ব্যবধানে হার ধ্রুবকের অনুপাত। তাহলে উষ্ণতার গুণাঙ্ক হলো K35 ডিগ্রি বাই K25 ডিগ্রি। তাহলে আমাদের আর্হেনিয়াসের সমীকরণটিকে ব্যবহার করে পাই K35 বাই K25 সমান EA বাই 2.303 আর 1/T1 মাইনাস 1/T2। এখানে সক্রিয়করণ শক্তির মান 50 দেওয়া হয়েছে কিলোজুল, তাহলে 50 × 1000 করা হয়েছে, আর এর মান 8.314। আমরা পেলাম এই যে উত্তরটা আসছে সেটা হচ্ছে K35 বাই K25 হচ্ছে 1.925 এবং K35 বাই K25 সমান আমরা 2 বলতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়ার উষ্ণতার গুণাঙ্কর মান প্রায় 2 হলো। নেক্সট প্রশ্নটি হলো একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান এই সমীকরণের সাহায্যে দেওয়া হয়েছে। log K সমান 12.6 মাইনাস 4267/T কেলভিন। বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি ও কম্পাঙ্ক গুণাঙ্কের মান নির্ণয় করো। আর্হেনিয়াসের সমীকরণটি আমরা জানি K সমান A e⁻−EA/RT। তাহলে উভয় দিকে যদি আমরা ln নিই তাহলে নিম্নের সমীকরণটি পাই, এবং ln থেকে লগে করলাম 2.303 দিয়ে গুণ করলাম, 2.303 দিয়ে গুণ করলাম, এবং আমরা শেষকালে সমীকরণটা পাই log K সমান log A মাইনাস EA বাই 2.303 RT, 2.303 RT। আমাদের প্রশ্ন অনুসারে যে log K সমান 12.6 মাইনাস 4267/T, এই দুটোর মধ্যে যদি আমরা সমীকরণের মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে আমরা পাই 4267 সমান EA বাই 2.303 আর এর মান 8.314 জুল বসালে পাই EA সমান 81.87 কিলোজুল পার মোল, এবং log A সমান তুলনা করে পাই log A সমান 12.6। তাহলে log A সমান 12.6, তাহলে A হলো 10⁻12.6 সেকেন্ড ইনভার্স। তাহলে আমরা সক্রিয়করণ শক্তির মান নির্ণয় করতে পারলাম। একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান এই নিম্নের সমীকরণের সাহায্যে নির্ণয় করা যায়। log K সমান 14.34 মাইনাস 1.25 × 10⁴ নিচে টি, এটা কেলভিন এককে। প্রশ্ন হলো সক্রিয়করণ শক্তির মান নির্ণয় করো এবং উষ্ণতার মান কত হলে বিক্রিয়ার অর্ধ আয়ুকাল 256 মিনিট হবে। আর্হেনিয়াসের সমীকরণটিকে আমরা নিম্নভাবে লিখতে পারি log K সমান log A মাইনাস EA বাই 2.30 RT, এবং প্রশ্নতে log K যে সমীকরণটি দেওয়া আছে সেই সমীকরণটার সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে আমরা পাই
তাহলে আমরা পাই EA/2.303 R সমান 1.25 × 10⁴, অর্থাৎ EA সমান আসে 239.34 kJ/mol। নেক্সট হচ্ছে আমাদের উষ্ণতা কত হলে বিক্রিয়ার অর্ধায়ুকাল হবে 256 মিনিট। এটি প্রথম ক্রম বিক্রিয়া। এটি প্রথম ক্রম বিক্রিয়া। আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে T12 সমান 0.693/K, অর্থাৎ K সমান 0.693/T12। এই ক্ষেত্রে সেকেন্ডে দেওয়া আছে, তাই বলে আমরা মিনিটকে সেকেন্ডে পরিণত করলাম। তাহলে K পাই 4.51 × 10⁻⁵ সেকেন্ড ইনভার্স। তাহলে আমরা কে এর মান পাই। এবার সমীকরণটিকে আমরা যদি কে এর মানকে বসাই, তাহলে log 4.51 × 10⁻⁵ সমান 14.34 - 1.25 × 10⁴/T। এবং এইটা থেকে টি এর মান যদি আমরা নির্ণয় করি, তাহলে আসে টি সমান 668.98 কেলভিন, অর্থাৎ 668.98 কেলভিন উষ্ণতায় বিক্রিয়াটির অর্ধায়ু হবে 256 মিনিট। তাহলে আমরা এইখান থেকে দেখলাম কিভাবে আরহেনিয়াসের সমীকরণকে ব্যবহার করে আমরা সক্রিয়করণ শক্তির মান বের করতে পারি, অথবা সক্রিয়করণ শক্তির মান যদি দেওয়া থাকে তাহলে আমরা উষ্ণতা বের করতে পারি, অথবা বিক্রিয়ার হার ধ্রুবক বের করতে পারি।